হল খোলা নিয়ে কাটেনি জটিলতা। আলটিমেটাম চললেও 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। হল না ছাড়া স্পষ্ট ঘোষণা জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের। দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, আশা প্রধানমন্ত্রীর। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। চুরি যাওয়া মোবাইল খুঁজে বের করা যাবে নিমিষেই। মোবাইল অ্যাপ থিফগার্ড নিয়ে এলেন দেশি উদ্যোক্তা। আন্তর্জাতিক মানের বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবং করোনা স্থবিরতা কাটিয়ে 1 বছর পর দেশের বাইরে সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। আইপিএলের কোটি টাকার মায়া ছাড়লেন পেসার মোস্তাফিজ। খেলতে চান দেশের হয়েই। সময় সংবাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শিক্ষার্থীরা আলটিমেটাম দিলেও 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী হল খোলার 2 সপ্তাহ পর শুরু হবে ক্লাস। অন্যদিকে প্রশাসনের আশ্বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও হল না ছাড়ার সিদ্ধান্তে অনড়। এদিকে মঙ্গলবারও বিক্ষোভ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 13 মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে আসলে সোমবার আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা 72 ঘন্টার মধ্যে হল খোলার জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। এ নিয়ে মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। বৈঠক শেষে উপাচার্য জানান হল খোলা হবে 17 মে, আর 17 এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের টিকার আওতায় আনা হবে। টিকার বিষয়টি এখন একটি পূর্ব শর্ত হলে ওঠাবার, এবং বড় পরীক্ষাগুলো হলে থাকা না থাকার সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়গুলো একেবারেই বিভাগ পর্যায়ে সীমিত থাকবে। তবে আলটিমেটামে অনড় শিক্ষার্থীরা প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দ্রুত হল খোলার দাবি জানিয়েছেন। আমরা তো স্টুডেন্ট এবং আমাদের একটা ক্যারিয়ার আছে। আমাদের তো এখন যদি সেশন জটে পড়ে যায় তাহলে তো মনে করেন যে আমরা দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে। আমরা চাই সবকিছু যেহেতু চলতেছে, হল কেন খোলা হবে না? হল খুলে দেওয়া হোক। হল খুলে না দিলে আমরা কই থাকবো? পরীক্ষা কোথা থেকে দিব? 17 মের যে ইনফরমেশনটা দিল যে খুলবে, ওইটা আমরা অবশ্যই প্রত্যাহার করছি। এর আগে আমরা যত দ্রুত সম্ভব হল খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হল ছাড়ার প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দিন ধরে হলে অবস্থান করছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত সহ 3 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও হল ছাড়তে অস্বীকৃতি জানান শিক্ষার্থীদের একাংশ। আমরা আন্দোলনটা স্থগিত করে আর যারা হলে আছে আমরা তাদেরকে বলেছি আমাদের আন্দোলন স্থগিত হয়ে গেছে। আন্দোলন স্থগিত বা চালু রাখে, এর সঙ্গে যেন কেউ হলে ওঠা না ওঠা ব্যাপারটাকে রিলেট না করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্দেশনা না মানলে তল্লাশি চালিয়ে হল থেকে সবাইকে বের করে দেওয়া হবে। হলে যাব, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমরা বারবার বলেছি যে আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করবে। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে জড়ো হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তারা ডায়না চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। দ্রুত হল খুলে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমরা যেখানে অবস্থান করছি সেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এবং এর কারণে আমাদের একটা জীবনের একটা রিস্ক হয়ে যাচ্ছে। এ কারণে আমরা হল খোলার দাবি করছি। করোনা পরিস্থিতিতে 1 বছরেরও বেশি সময় পর আগামী 24 মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জয়। কাজল আব্দুল্লাহ, আপনি জানেন যে 19 ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেউরা গ্রামবাসীর সাথে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে 5ম দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এইমাত্র তাদের প্রেস ব্রিফিং শেষ করলো। শেষ প্রেস ব্রিফিংয়ে যিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিরাজুল ইসলাম, তিনি তার লিখিত বক্তব্যে বলেছেন যে আসলে তারা আন্দোলন একদিনের জন্য মাত্র স্থগিত করেছিলেন, আন্দোলন স্থগিত করেননি। তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি স্থগিত ছিল, কিন্তু তারা কোনো অবস্থাতেই হল ছাড়বেন না, সেই ব্যাপারে তারা অনড় ভূমিকায় রয়েছেন। এবং সেই সাথে গেউরা গ্রামবাসী যে তাদের উপর আক্রমণ করেছিল, সেই আক্রমণের সমুচিত যে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। কিন্তু অজ্ঞাতনামা 200 জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হলেও সুস্পষ্টভাবে ওই মামলাতে দোষীদের নাম উল্লেখ না থাকায় তারা উদ্বিগ্নতা প্রকাশ করেন এবং সেই সাথে তাদের শাস্তি দাবি করেছেন। একই সাথে তারা হল ছাড়ার ব্যাপারে অনড়তা প্রকাশ করেছেন
এবং তারা এই ব্যাপারে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন এবং তারা বলেছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চাইতে এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রেক্ষাপটটা একটু ভিন্ন হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায় তারা এই আন্দোলনের কর্মসূচিতে আবার পুনরায় ফিরে আসছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বারবার সরকারের যে সুনির্দিষ্ট নীতিমালা, সেই নীতিমালা অনুসরণ করার কথা বলা হয়েছিল শিক্ষার্থীদের, সেখান থেকে শিক্ষার্থীরা সরকারের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও তারা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ক্যাম্পাস ছাড়বেন না বলে অনড় রয়েছেন। এরকম যখন সিদ্ধান্ত, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুক্ষণ পূর্বেই তাদের একটি সভা শেষ করে শিক্ষার্থীদের আবারও পুনরায় বলেছেন যে সরকারের যে সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীদের প্রতি তাদের দৃঢ় আস্থার কথা ব্যক্ত করে শিক্ষার্থীদের সেই ব্যাপারে সুনিশ্চিতভাবে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার আবারও অনুরোধ জানিয়েছেন। তো কাজল আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ খবর। কাজল আব্দুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাফর হোসাইন জয়। শিক্ষক, পাইলট ও বিমানবন্দরের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এসেছে 20 লাখ। বাকি টিকা পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। দেশে টিকা কার্যক্রমের 14তম দিন। দেশব্যাপী মঙ্গলবার পর্যন্ত 36 লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। টিকা পেয়েছেন 23,80,000। যাদের বয়স 40-এর বেশি তাদের পাশাপাশি অগ্রাধিকার তালিকায় থাকারা নিচ্ছেন করোনার টিকা। নির্দ্বিধায় টিকা নিতে পারেন, এতে কোনো অসুবিধাই হয় না। তবে আমি সবাইকেই অনুরোধ করব, টিকা নেওয়ার পরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আরও বেশ কিছুদিন, যতক্ষণ পর্যন্ত না এই মহামারীটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত। নাগরিক হিসেবে আমি খুবই গর্ববোধ করি যে বাংলাদেশের নাগরিকরা অনেক আগে টিকা নিতে পারছেন, যেখানে পৃথিবীর অনেক দেশের মানুষ এখনও টিকার কথা স্বপ্নেও ভাবতে পারছে না। দেশের 40% মানুষের সংখ্যা 4 কোটি, সেই হিসেবে টিকা প্রয়োজন 8 কোটি। এখন পর্যন্ত হাতে এসেছে 90 লাখ টিকা। চলতি মাসে সেরাম ইনস্টিটিউট 50 লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও পাঠিয়েছে 20 লাখ। বাকি থাকা টিকা সামনের মাসে চালানে আসবে বলে আশাবাদী সরকার। শিক্ষকদের টিকা আমরা অগ্রাধিকার হিসাবে দিব। যারা 40-এর নিচে আছেন তারা যদি কিনা শিক্ষক হয়ে থাকে তাদেরকেও আমরা কনসিডারেশনে নিয়ে নিব। শিক্ষার্থীরা 18-র নিচে আমরা তাদেরকে ভ্যাকসিনেট করতে পারবো না, এবং 18-র উপরে যারা আছে এই বিষয়ে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্তটাই ফলো করব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষক ও বিমান পরিচালনার সাথে জড়িতরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন টিকা। 18 বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই, তবে তার উপরে বয়সীদের টিকা দিতে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। সবসময় তাদের সাথে যোগাযোগে আছে, আলোচনায় আছি, তারা আগামী মাসে বাড়িয়ে দিবে বলেছে। ভ্যাকসিন নেওয়ার পরও বিদেশে যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে। 7 এপ্রিল সারা দেশে শুরু হবে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে $940 মিলিয়ন সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান। সাক্ষাতে এডিবি কান্ট্রি ডিরেক্টর জনগণকে টিকা দেওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। পরে মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রকাশিত একটি বইয়ের 3টি খণ্ড তুলে দেন। মঙ্গল গ্রহে মহাকাশযান পারসেভারেন্স রোভারের নাটকীয় অবতরণের ছবি এখন নাসার হাতে। নতুন সেই ভিডিও নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেশাদার আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে 2টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গবেষণা চালালে একদিন যুদ্ধ বিমান বানাবে বাংলাদেশ।
যশোর থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র 3টি বিমান দিয়ে যে বাহিনীর যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেই বিমান বাহিনীর বহরে এখন শোভা পায় চতুর্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র। বিমান বাহিনীতে 11 স্কোয়াড্রন বিবেচিত হয় বৈমানিক তৈরির সূতিকাগার হিসেবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় দেশের একমাত্র অ্যাটাক ইউনিট হিসেবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে স্কোয়াড্রন 21। রাষ্ট্রের বিশ্বস্ততা অর্জন করা এই দুটি স্কোয়াড্রনকে মঙ্গলবার সম্মানসূচক ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে যশোর বিমান বাহিনী একাডেমিতে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষে বিমান বাহিনী প্রধান সামরিক রীতিতে জাতীয় পতাকা তুলে দেন স্কোয়াড্রন 11 এবং 21-কে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশ্বায়নের যুগে যে কোনো দেশের জন্য একটি পেশাদার বিমান বাহিনী অপরিহার্য। একটি আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সর্বোচ্চ ত্যাগ ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা নিয়ে দেশমাতৃকা রক্ষায় বিমান সেনাদের নিয়োজিত থাকার আহ্বান জানান প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশসীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই স্কোয়াড্রনগুলো জাতীয় নিরাপত্তার জন্য অপরিসীম ভূমিকা রাখে শান্তিকালীন পরিস্থিতিতেও। বিমান বাহিনীর আক্রমণাত্মক এসব স্কোয়াড্রন এখন চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমানের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও চালাচ্ছেন প্রতিনিয়ত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে আরও বেশি দক্ষ, আরও বেশি চৌকস হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর। আন্দোলন নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। দেশে কিন্তু চক্রান্ত চলছে। শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। শুধু আল জাজিরা নয়, বিভিন্নভাবে ষড়যন্ত্র, গোপন বৈঠক হচ্ছে। ভোটে এই সরকারকে হারানো যাবে না, তাই চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনাকে হটানোর চক্রান্ত চলছে। শেখ হাসিনার প্রতি জনমানুষের যে অবিচল আস্থা, তা কোনো ষড়যন্ত্রই দুর্বল করতে পারবে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল হলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে ব্যবহার করে ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ষড়যন্ত্র করছে। যুদ্ধক্ষেত্র থেকে লড়াই করেছেন, তার খেতাব কেড়ে নেওয়া হবে। তাকে অসম্মান করার যে অপচেষ্টা চলছে, এই অপচেষ্টা শুধু জিয়া রহমানের বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা করছে, তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তাদের আবেগ তো কম আমাদের চেয়ে। মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকেই মোবাইল অ্যাপ থিফ গার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। শীঘ্রই বাজারে আসছে অ্যাপটি। সানমির উপরের রিপোর্ট। নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফ গার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোন বুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল, সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য। এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি।
thifguard.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোডে আছে, সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেট উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। মোর দেন 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করব, যাতে করে আমরা এন্ড ইউজার প্রত্যেকটা ইউজার জন্য এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়েও এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরও অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাত থেকে বাংলাদেশ ব্যাংকের অনেকেই মধু খেয়েছেন, এমন মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। এক্ষেত্রে ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা এসকে সুর ও শাহ আলমের নাম এসেছে ঘুরে ফিরেই। কেন্দ্রীয় ব্যাংক বলছে আর্থিক খাতের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে আদালতের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার হাজির হননি পিপলস লিজিংয়ের 92 জন ঋণখেলাপি। আর্থিক খাতে অনিয়ম নিয়ে যখনই আলোচনা হয় তখনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের নাম আসে। এরই মধ্যে এই দুইজন তাদের স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। নিষেধাজ্ঞা রয়েছে বিদেশ ভ্রমণে। মঙ্গলবারও পিপলস লিজিংয়ের মামলার শুনানিতে উঠে আসে তাদের প্রসঙ্গ। আদালত তাদেরকে ডাকাতের সঙ্গে তুলনা করে বলেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে জিএম পর্যন্ত অনেকেই পিপলস লিজিংয়ের মধু খেয়েছেন। এই দুজনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন আর্থিক খাতের অনিয়ম তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অবসরপ্রাপ্ত দুজন বিচারককে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন আদালত। বিআইএফসি প্রথমে, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল লিজিং, তৃতীয়ত পিপলস লিজিং, এই 3টা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের সকল অসঙ্গতি, অনিয়ম, ইরেগুলারিটি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং এখানে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো ইনভলভমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটিও দেখবেন। এদিন পিপলস লিজিং থেকে 5 লাখেরও বেশি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি এমন 51 জন ঋণখেলাপি হাইকোর্টে হাজিরা দিয়েছেন। নির্দেশনা সত্ত্বেও আসেননি 92 জন খেলাপি। এই 280 জনের কাছেই 1600 কোটি টাকার উপরে পাওনা আছে, তো এরা সবাই এই টাকাটা দিচ্ছে না। এখন কেউ বলছে যে আমি জানি না, কেউ হচ্ছে ভিকটিম, আবার কেউ হচ্ছে জেনুইনলি এটার সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি। আদালত জানিয়েছেন আর্থিক খাতের দুরবস্থা বন্ধে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও দুদক চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র এবং ইয়াবার বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত স্বর্ণ পাচার নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আন্তর্জাতিক চক্র দুবাই ও ভারত থেকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরা চালান। অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার। তবে নানা জটিলতায় বিদেশি মূল হোতাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ। কমলদের রিপোর্ট। বৈধ এবং অবৈধ দুপথে চট্টগ্রামে আসছে স্বর্ণের বড় বড় চালান। সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে 150 পিস স্বর্ণের বার। এর আগে গত অক্টোবর মাসে 250 পিসের স্বর্ণের বড় দুটি চালান ধরা পড়েছিল। আর 2019 সালে জব্দ করা হয় 193 কেজি স্বর্ণের বার। দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের। যেহেতু এর মধ্যে এর আগে 2টা কনসাইনমেন্ট আমরা ধরছি এবং হচ্ছে যে এখনো এটা ধরা পড়ছে, মানে এর অর্থ এটাই যে এখনো তারা হচ্ছে যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। শুধুই যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা কিন্তু নয়। শাহ আমানত বিমানবন্দরে গত 4 মাসে বৈধ করা হয়েছে 4 মেট্রিক টনের বেশি স্বর্ণের বার। কিন্তু এসব স্বর্ণ বাংলাদেশের অলংকারের বাজারে যাচ্ছে না। মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা। এটা অস্ত্র ব্যবসা হতে পারে, মাদক হতে পারে বা ইয়াবা, যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো রুটটাকে আমরা
আবিষ্কার করার চেষ্টা করছি। অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে স্বর্ণের বার ব্যবহারের অভিযোগ ওঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ। যেটি বিনিময় মূল্যের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয়, বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে, তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। গোয়েন্দা সূত্র মতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি থেকেই স্বর্ণের চালানগুলো বাংলাদেশে আসছে। এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি সহ কিছু রাজনৈতিক দল ভারতে বিরোধিতা করে ভোট পাওয়ার সংস্কৃতি চালু করায় দুদেশের পাশাপাশি অঞ্চলেরও ক্ষতি হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ইমক্যাব আয়োজিত এক সেমিনারে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দুদেশের জনগণের সুখ সমৃদ্ধি নিরাপত্তা পারস্পরিকভাবে সংযুক্ত। There is no difference between the aspirations of the Indian people and the aspirations of the Bangladeshi. বাংলাদেশ ও ভারতের জনগণের আকাঙ্ক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই। দুদেশের জনগণের সুখ সমৃদ্ধি নিরাপত্তা পারস্পরিকভাবে সংযুক্ত। আমরা দেখছি বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়া সহ বিশ্বে উন্নয়নের বড় অংশীদার। একদিন বাংলাদেশ ভারত সম্পর্ক সারা বিশ্বের জন্য অবশ্যই রোল মডেল হিসেবে বিবেচিত হবে। Bangladesh and India must be role models. 15 আগস্টের পর থেকে বৈরিতা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেওয়ার যেই অপসংস্কৃতি তারা চালু করার চেষ্টা করেছে, সেই কারণে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, এই অঞ্চলের ক্ষতি হয়েছে। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল আছে যাদের মূল বিষয় হচ্ছে ভারত বিরোধিতা। যেই দেশ আমাদের অভ্যুদয়ের সময় তাদের রক্ত ঝরিয়েছে, সেই দেশের সাথে বৈরিতা করে আমাদের দেশের উন্নয়ন সম্ভবপর নয়। কুষ্টিয়ার বড়বাজার প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাসফেদ। মিয়ানমারের সাজা শেষে 24 বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। দুপুরে মিয়ানমারের রাখাইনের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়। এদের মধ্যে টেকনাফের 12 জন, রাঙ্গামাটির 8 জন, বান্দরবানের 3 জন এবং রাজশাহীর 1 জন রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মেয়াদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে জলসীমার অতিক্রম করা এবং সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় এই বাংলাদেশিরা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হন। বাংলাদেশি বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকপূর্ণ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গমনের অপরাধে বিজিবি কর্তৃক ধৃত হয়ে মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করেছে এবং এ ধরনের সাজা ভোগকৃত 24 জন বাংলাদেশি নাগরিককে এই আজকের যে পতাকা বৈঠক হয়েছে তার মাধ্যমে ফেরত আনা হয়। বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের এ এক ভিন্ন রকম সময়। সারা বছর একাকিত্বে কাটানো মানুষগুলো আড্ডা গান মেতেছিলেন। গাজীপুরে বৃদ্ধাশ্রমে ঋষিক শিল্পী গোষ্ঠীর সুর ও সঙ্গীতের এমন আয়োজনে খুশি তারা। আয়োজকরা বলছেন, জীবন সামনে আসা প্রবীণদের খানিকটা আনন্দ দিতেই এমন আয়োজন করা হয়েছে। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। বাসিও যেন জানে শ্রোতার আসনে থাকা মানুষগুলোর দুঃসহ জীবনের গল্প। এই করুণ সুর স্বজনবিহীন বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলোর হৃদয়ে তাই তো দাগ কেটে গেছে। অসহায় মানুষগুলো বহুদিন পর মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন এমন সুর। গতিহীন স্থবির জীবনে হঠাৎই সুরের মূর্ছনা। স্বজন ফেলে আসা প্রবীণরা তাই তো জীবন সমীকরণ ভুলে খানিকটা আনন্দ নেওয়ার চেষ্টা করছেন। ঘুরে বেড়াচ্ছেন সবার সঙ্গে। আমরা গায়ক গায়িকা যা আছে সবাইকে দেখছি, মানুষ যা আসছে, আমাদের ভিতরে খুব একটা আনন্দ লেগেছে। আমাদেরকে নিয়ে যে আনন্দটা হলো সেটা আমাদের ভালো লেগেছে। ওকে আলমগীর আমি তাকে দেখেছি, তার গান শুনেছি, আমার কাছে ভালো লেগেছে। সোমবার গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের ৭১তম জন্মদিন উপলক্ষে মণিপুরের বৃদ্ধাশ্রমে ছিল এমন ব্যতিক্রমী আয়োজন। ঋষিক শিল্পী গোষ্ঠীর এই আয়োজনে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুঃখ ব্যথা নিয়ে আশ্রমে থাকা মানুষগুলোকে আনন্দ দেওয়ার জন্যই এমন আয়োজন বলে জানান মন্ত্রী। একাকী বসবাসের যে কি যন্ত্রণা, এই ব্যথাটুকুর মধ্যে তাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্যই আজকে আমাদের এরকম এমন একজন বিশিষ্ট ব্যক্তির জন্মদিনটা
আমরা এখানে করার সিদ্ধান্ত নিয়েছি। আর নিজের জন্মদিনে সবসময় অসহায়দের মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার কথা বললেন গুণী এই সঙ্গীত শিল্পী। যতদিন বেঁচে থাকবো, কখনো বৃদ্ধাশ্রম, কখনো পথশিশু, কখনো কুলি, কখনো মজুর, তাদের সঙ্গে একাত্ম হয়ে আমি আমার জন্মদিন পালন করব। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক প্রবীণ অংশ নেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। তিনটি করে ওয়ানডে ও টি-20 খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বিকেল 5:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন টাইগাররা। এর আগে দুপুর 3টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করেন 20 ক্রিকেটার। নিজ নিজ বাসা থেকে সরাসরি বিমানবন্দরে আসেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। আর বিসিবি একাডেমি থেকে এয়ারপোর্টে আসেন 10 ক্রিকেটার। এখন থেকেই সার্বিক তত্ত্বাবধানে বিদেশ সফরে দলের সঙ্গে যাবেন বোর্ডের একজন পরিচালকও। নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গে হচ্ছেন জালাল ইউনুস। 20 মার্চ ডানেনিতে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠ গড়াবে দু দলের সিরিজ, আর হ্যামিল্টনে টি-20 সিরিজ শুরু হবে 28 মার্চ। এই সফর শেষে দেশে ফিরে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। যে নিজের কন্ডিশন আমাদের জন্য ডিফিকাল্ট, বাট অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা আগে আমরা কোনোদিন অ্যাচিভ করি নাই নিউজিল্যান্ডে, এবার যেরকম আমরা চেঞ্জ করতে পারি। সবাই যদি মেন্টালি অনেক যেভাবে ফিট হয়েছে বা মেন্টালি যে প্রিপারেশন যেগুলো নিছে আর আগে যে সিরিজগুলো খেলছে যেভাবে সবাই, তো আশা করি সবাই ভালোই করবে। বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস এবং কাজও করেছি, আর আশা করি ভালো কিছু হবে। প্রথম 7 দিন ইজ ভেরি টাফ, একদম রুম কোয়ারেন্টাইন, তো এই জায়গাটা একটু আমাদের হয়তো একটু মেন্টাল প্রেশার থাকবে। তা মনে হয় ছেলেরা দে আর কোয়াইট চেয়ারফুল, ভালোই আছে, সবাই মুডে আছে। দেশের প্রতি প্রতিজ্ঞার দায়িত্ববোধ সবার আগে, তাই আইপিএলের অর্থে ঝনঝনানি নয়, বরং শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে থাকলে দেশের হয়ে আগে খেলতে চান দেশের বোলিংয়ের বিস্ময় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বললেন এরপরে সময় আর সুযোগ থাকলেই খেলবেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটিতে। কোনটি সম্মানের, দেশের হয়ে খেলা নাকি টাকাকে প্রাধান্য দিয়ে আইপিএলে অংশ নেয়া? এ প্রশ্নটাই এখন দেশের ক্রিকেট পাড়ার টক অব দ্য টপিক। লঙ্কা সফরে না গিয়ে আইপিএল খেলতে চান সাকিব, জানিয়ে ক্ষোভ আর বিস্ময়ের রেশি কাটছে না টাইগার ক্রিকেট ভক্তদের। তবে ব্যতিক্রম উদাহরণও আছে, যাদের কাছে টাকা নয় বরং দেশের প্রতি দায়বদ্ধতাই সবার আগে। সেটা আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করলেন টাইগার সেন্সেশন মুস্তাফিজ। কিউই সফরের পর 2টি টেস্ট খেলতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় উড়াল দেবে টিম টাইগার্স। একই সময়ে চলমান থাকবে আইপিএল, যেখানে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানোর কথা ছিল মুস্তাফিজের। তবে নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার আগে ফিজ সাফ জানালেন সুযোগ পেলে অর্থকে পেছনে ফেলে খেলবেন দেশের হয়েই। সবার আগে আমার দেশের খেলা ফার্স্ট। যদি আমি যদি শ্রীলঙ্কাতে টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো, আর যদি না থাকি, যদি বিসিবি যদি না থাকে তো বিসিবি তো বলবে যে আমি নাই, কিংবা যদি সিলেক্ট না হয় তাহলে আমার যদি বিসিবি যদি ছাড়া আইপিএলের জন্য তাহলে আমি আইপিএল। মুস্তাফিজের গায়ে হয়তো বিশ্বসেরার তকমা নেই, তবে আছে চোয়ালবদ্ধ দেশপ্রেম, যা নিশ্চিতরূপে দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদের জন্য। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মঙ্গল গ্রহে নাসার পাঠানো মহাকাশযান পারসেভারেন্স রোভারের নাটকীয় অবতরণের নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা নাসার প্রকাশিত ভিডিওতে অবতরণের আরও পরিষ্কার ছবির মাধ্যমে মঙ্গলকে আরও গভীরভাবে জানা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সোমবার নাসার প্রকাশিত ভিডিওতে মহাকাশযান পারসেভারেন্স রোভারের অবতরণের দৃশ্যটি আরও পরিষ্কারভাবে দেখা যায়। পারসেভারেন্স রোভার অবতরণ দলের সদস্যরা বলেন, ভিডিও কোয়ালিটি এতটাই উন্নত ও পরিষ্কার যে মনে হচ্ছিল তারাই যেন মঙ্গলে অবতরণ করছেন। নতুন প্রকাশিত ভিডিওতে দেখা যায় ধীরে ধীরে মঙ্গলের মাটির দিকে এগিয়ে যাচ্ছে পারসেভারেন্স রোভার। অতঃপর কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, দীর্ঘ ভ্রমণ শেষে মঙ্গলে অবতরণ। গেল বৃহস্পতিবার রাত 2:55 পারসেভারেন্স মঙ্গলের জাজেরো নামের গভীর গর্ত বা ক্রেটার স্পর্শ করে। ভিডিওতে সুপারসনিক প্যারাশুট খোলার মুহূর্তটি 5টি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়। নাসার পাঠানো পারসেভারেন্স রোভারের সঙ্গে 2টি মাইক্রোফোন ও 25টি ক্যামেরা যুক্ত রয়েছে। ঐতিহাসিক অবতরণের সময় সবগুলো ক্যামেরাই সচল ছিল। এরই অংশ হিসেবে এখন নতুন নতুন ছবি প্রকাশ করছে নাসা। এ নিয়ে 9
শনিবার মঙ্গলে নাসার কোনো যান সফলভাবে অবতরণ করল। 7 মাস আগে 47 কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল পার্সেভারেন্স রোভার। আগামী 2 বছর মঙ্গলে অবস্থান করে সেখানে পাথর খনন সহ আগে প্রাণের কোনো অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে যানটি। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হল খোলা নিয়ে কাটেনি জটিলতা, আলটিমেটাম চললেও 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। হল না ছাড়ার স্পষ্ট ঘোষণা জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের। দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, আশা প্রধানমন্ত্রীর। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ের।